নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে কুসুমের নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাহলে শুরু করা যাক। কুসুম আয়ুষকে জানাচ্ছে যে গাঙ্গুলি বাড়িতে যে আইনি নোটিশটা পাঠানো হয়েছে সেটা কুসুমই গাঙ্গুলি বাড়িতে উকিলের মারফত পাঠিয়েছে। তখন আয়ুষ তো অবাক। আয়ুষ বলছে, কেন কুসুম, তুমি এই ধরনের কাজ কেন করলে? তখন কুসুম জানাচ্ছে যে সারা জীবন আমি এরকম গরিবের মতো জীবন কাটাতে পারবো না। আমার নিজেরও কিছু স্বপ্ন আছে, নিজেরও কিছু আশা আছে। আমি কাজের লোকের জীবনটাকে বদলাতে চাই। আর কোনো কাজের লোকের মেয়ে হয়ে আমি থাকতে চাই না ছোট সাহেব। তাই গাঙ্গুলি বাড়িতে নিজের আর নিজের স্বামীর ন্যায্য অধিকার, ন্যায্য ভাগ আমি দাবি করার জন্য উকিলের মারফত আইনি নোটিশ পাঠিয়েছি। এসব কি বলছো তুমি কুসুম? না মানে এগুলো বলে তো আয়ুষ্মান খুব অবাক হয়ে গেল যে এসব তুমি কি বলছো কুসুম। কুসুম তখন বলছে যে ঠিকই তো বলছি, একদম ন্যায্য কথা বলছি। যখন আপনাকে বিয়ে করেছিলাম ছোট সাহেব, তখন ভেবেছিলাম যে এবার একটা বড় বাড়ির মালকিন হয়ে থাকবো। আমার সামনে পেছনে 24 ঘন্টা কাজের লোক ঘুরবে। সবাই মিলে, যাদের সঙ্গে মিলে আমি মালিকদের সেবা করেছি, ওরাও, সেই সমস্ত কাজের লোকেরা, ওরাও একদিন সবাই মিলে মালিক ভেবে আমার সেবা করবে। দেবী মা যেমন বাড়ির সম্মান মর্যাদা সবকিছু আমারও হবে, দেবী মার মতন বাড়ির সম্মান ও মর্যাদা সবকিছুই আমার হবে। আমি সব সময় ভেবেছিলাম যে আমার হাতে ক্ষমতা থাকবে, দেবী মার মতন সম্মান মর্যাদা থাকবে আমার হাতে। এই সময় সব সময় এত এত টাকা থাকবে যে আমি খরচ করেও শেষ করতে পারবো না। আমার যা চাই আমি প্রত্যেকটা দামি দামি জিনিস কিনবো, কারোকে কোনো কৈফিয়ত দিতে আমাকে হবে না। কিন্তু না, কিচ্ছুই হলো না। আপনি এমনি করে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে এলেন যে এই কুসুম কাজের মেয়ে হয়েই রয়ে গেল, সে আর যাতে উঠতে পারল না। মিথ্যা বলে হলেও গণবিবাহের আসরে তো সত্যি আমাদের বিয়েটা হয়েছিল, নিয়ম কানুন মেনে, অগ্নি সাক্ষী করে, 7 পাক ঘুরে, আপনার হাতে সিঁদুর পরে। আপনি ছোট সাহেব, আপনি আমাকে সিঁদুর পরিয়ে আমাকে গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে মেনে নিয়েছিলেন। আমি সেই স্বীকৃতি পেলাম কই? কেন আমি সেই স্বীকৃতিটুকুও পেলাম না? দেবীমা তো খুব বলতেন গাঙ্গুলি বাড়ির বউদের জন্য যেটা তৈরি হয় সেটা একবারই তৈরি হয়, সেটা শাড়ি গয়না বা পোশাক যাই হোক না কেন সেটা একদম অনন্য হয়। কি যেন আপনাদের ভাষায় এক্সক্লুসিভ, দুনিয়ার আর কেউ সেটা পায় না। তাহলে কই, শুধু আমার বেলায় তো সেটা হলো না, আমার ভাগ্যে তো সেসব জুটলো না। বড় সাহেব, অনুশ্রী, ঈশান সাহেব কিপ্টের মতন আমাকে এই কয়েকটা সাধারণ জামা কাপড় দিয়ে গেল, সেগুলোই পরে আছি ছোট সাহেব। এর থেকে বেশি তো গাঙ্গুলি বাড়ি থেকে আমি কিছুই পেলাম না। আর আপনিও আমার স্বামী হিসেবে আমাকে কোনো দামি উপহার তো কোনোদিন দিলেন না, যেটা দেখে আমি খুশি হব, আমার ভালো লাগবে। রোজ নিজের ইচ্ছাগুলোকে মেরে আমার খুশি থাকার অভিনয় করতে আর ভালো লাগছে না। রোজ রোজ নিজের ইচ্ছাগুলোকে মেরে আমার খুশি থাকার ভান করতে হয়, আমাকে খুশি থাকার অভিনয় করতে হয়। আপনার ওই সামান্য চাকরির মাইনেতে আমার সুখী থাকার অভিনয় করতে হয়, সংসার চালাতে হয়, কত কষ্ট করে সংসার চালাতে হয়, আমাকে সুখী থাকার খুশি থাকার অভিনয় করতে হয়, ভান করতে হয়। আয়ুষ তখন বলছে, এটা তুমি জানোই কুসুম, এটা এটা মানে আমি ভাবতে পারছি না এটা তুমি কুসুম। না না, এটা হতে পারে না। আমি ভাবতেই পারছি না যে আমার কুসুম এই ধরনের আইনি নোটিশ গাঙ্গুলি বাড়িতে পাঠাতে পারে। তখন কুসুম চিৎকার করে বলছে, আশ্চর্য তো, আমিই তো বলছি যে ওই নোটিশ ওই গাঙ্গুলি বাড়িতে আমিই পাঠিয়েছি। আপনি বুঝতে পারছেন না? আপনি বুঝতে পারছেন না ছোট সাহেব? কতবার আমি আপনাকে বলবো যে আমি আপনার গাঙ্গুলি বাড়িতে ওই আইনি নোটিশ পাঠিয়েছি সম্পত্তি পাওয়ার জন্য, সম্পত্তির ন্যায্য অধিকারের জন্য। আমারও কিছু দাবি আছে আমার শ্বশুর বাড়ির কাছে, সেই জন্যই আমি ওই আইনি নোটিশটি পাঠিয়েছি। তখন আয়ুষ
চিন্তা করছে যে কুসুম, যখন কুসুমের সঙ্গে আয়ুষের বিয়ে হয়েছিল তখন কুসুম আয়ুষকে বলেছিল যে আপনি আমার বাড়ি, স্বপ্ন, সুখ, আপনি আমার সব, আপনি আমার পাশে থাকলে আমার আর কিছুই চাই না ছোট সাহেব। আয়ুষ বলছে যে দেখো কুসুম, আমি তোমার এক্সপেকটেশনস গুলো বুঝতে পারছি, আমি তোমার এক্সপেকটেশনস গুলো, প্রত্যাশাগুলো বুঝতে পারছি, আমি বুঝতে পারছি বাকি মেয়েদের মতনও তোমার নিজস্ব একটা স্বপ্ন আছে, স্বামীর থেকে কিছু প্রত্যাশা রয়েছে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ করার জন্য তুমি কোনো ভুল পথ গ্রহণ করতে পারো না। সেটা একদমই ভুল যেটা তুমি করেছো কুসুম। কুসুম, তোমাকে আমি কথা দিচ্ছি যে আমি তোমায় দামি গয়না, সমস্ত দামি বাড়ি, গাড়ি, গয়না সবকিছু কিনে দেবো। সেই যোগ্যতা আমার আছে, আর সেই চাহিদা পূরণ করার ইচ্ছা তাগিদও আমার আছে। কুসুম, তুমি শুধু আমাকে একটু সময় দাও। তুমি তো জানো আমি এগুলো সব করতে পারবো। শুধু তোমার থেকে আমি একটু সময় চাইছি, আমাকে শুধু একটু সময় দাও। কুসুম তখন বলছে সময়, সময় তো দিলাম, তাতে কি লাভ হলো? কুসুম তখন আয়ুষ বলছে কুসুম, এখন লাভ হয়নি কিন্তু পরে ঠিক লাভ হবে, তুমি বুঝবে। তুমি তোমার স্বামীর থেকে সব ভালো ভালো জিনিস পাবে, যেটা তোমার স্বামী নিজস্ব রোজগার, তোমার ন্যায্য অধিকার। সেই স্বামী, আমি আয়ুষ্মান গাঙ্গুলি তোমায় কথা দিচ্ছি, আমার থেকে তুমি তোমার স্ত্রীর সমস্ত অধিকার পাবে, সমস্ত ন্যায্য অধিকার, সমস্ত দামি সম্পত্তি, গয়না, সমস্ত কিছু পাবে। কিন্তু যে সম্পত্তিতে আমারই অধিকার নেই কুসুম, আমার স্ত্রী হয়ে সেই সম্পত্তির ওপর তুমি কিভাবে দাবি করতে পারো? আমার স্ত্রী হয়ে কুসুম, সেই সম্পত্তির ওপর তোমারও কোনো অধিকার নেই। ওখানে যা আছে সবই মায়ের। ওখানে যা সম্পত্তি দেখতে পাচ্ছ, যা এত বড় গাঙ্গুলি বাড়ির সম্পত্তি, সাম্রাজ্য, সবটাই মায়ের। তাহলে এবার কুসুম বলছে যে তাহলে আমাদের বাকি জীবনটা এই কুঁড়ে ঘরে থেকে কাটাতে হবে ছোট সাহেব? আয়ুষ তখন বলছে তা কেন কুসুম, আমরা খুব ভালোভাবে থাকবো, দেখবে আমরা খুব ভালোভাবে থাকবো, ভালো জায়গা, ভালো বাড়ি, আমাদের নিজস্ব একটা বড় বাড়ি হবে। মা যেমন শূন্য থেকে শুরু করে নিজস্ব একটা বড় অট্টালিকা তৈরি করেছে, নিজস্ব নিজস্ব সাম্রাজ্য বানিয়েছে, আমরাও সেই রকম করবো কুসুম। তুমি শুধু আমায় একটু সময় দাও, আর আমায় সঙ্গ দাও, আমায় তুমি একটু সঙ্গ দাও, একটু সময় দাও। কুসুম বলছে সঙ্গ আর সময় পেলেই আপনি সব করতে পারবেন? আচ্ছা ধরে নিলাম আমি আপনাকে সময় দিলাম, সঙ্গ দিলাম, আপনি সমস্তটা করে নিলেন, তবে কতদিনে বলুন? কতদিনে? আজকের দিনে গাঙ্গুলি সাম্রাজ্যে আপনার যতটা অধিকার, সেইটুকু অংশই উপার্জন করতে আমাদের দুজনের এই কালো চুল সাদা হয়ে যাবে। আয়ুষ বলছে তাতে কি হয়েছে, ক্ষতি কি হয়েছে? সময় যদি লাগে, লাগবে। যে কোনো জিনিস গড়তে তো অনেকটা সময় লাগে, এতে অসুবিধার কি আছে? আমার মাও তো জীবনের অনেক কম বয়সে শুরু করে এখন জীবনের এই প্রান্তে এসে সবকিছু পেয়েছে। এত বড় গাঙ্গুলি সাম্রাজ্য, গাঙ্গুলি গ্রুপ অফ বিজনেস, সমস্ত কিছুই তো বয়সকালে অর্জন করেছে। আমরাও পারবো কুসুম, তুমি আমি একসাথে থাকলে দেখবে আমরা সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে আমিও নিজস্ব বড় সাম্রাজ্য তৈরি করব। শুধু তুমি আমার পাশে থাকো। তখন কুসুম বলছে না না ছোট সাহেব, নিজের জীবনটাকে আমি উপভোগ করার জন্য এক্ষুনি আমি সমস্ত সম্পত্তির অধিকার চাই। নিজের জীবনটাকে উপভোগ করার জন্য বার্ধক্য অবধি আমি অপেক্ষা করতে রাজি নই। আমি আজই এক্ষুনি জীবনের সবচেয়ে সুন্দর সময়টুকু বাঁচতে চাই, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করে আনন্দে স্বাচ্ছন্দ্যে বাঁচতে চাই। আয়ুষ তখন বলছে কুসুম, তুমি এইরকম কেন বিহেভিয়ার করে যাচ্ছ? এইরকম বিহেভিয়ার কেন করে যাচ্ছ? আমায় একটু বলো তো। কখনো তুমি আমাকে গাঙ্গুলি বাড়িতে ঢুকতে দিচ্ছ না, কখনো তুমি মাকে যা নয় তাই বলে অপমান করছো, আর এখন তো তুমি তোমার চাহিদা, দাবি এইরকম ভাবে প্রকাশ করছো। কেন করছো তুমি এইরকম? এইরকম তো তুমি কখনো করো না কুসুম, এইরকম তো তোমার কুসুম সুলভ আচরণ নয়। তুমি পুরোপুরি বদলে গেছো কুসুম, তোমার মধ্যে সেই আগের কুসুমকে আমি দেখতে পাচ্ছি না, যাকে আমি ভালোবেসেছি, যাকে আমি বিয়ে করেছি। কুসুম, ও কুসুম তখন বলছে মেয়েরা যখন তাদের স্বপ্ন, তাদের চাহিদার কথা বলে তখন তাদেরকে বদলে যাওয়া, স্বার্থপর বলা হয়, কিন্তু তারা যখন মুখ বুজে সমস্ত অত্যাচার সহ্য করে, নার সমস্ত ত্যাগ স্বীকার করে, তখন তখন তারা খুব ভালো। তাই তো ছোট সাহেব?
আসলে মেয়েরা তারা সবসময় খুব ভালো, সব কিছু মুখ বুজে মেনে নেয়, সমস্ত কিছু মুখ বুজে মেনে নেয়, সমস্ত কিছু স্যাক্রিফাইস করে আপনাদের বাসায়, ত্যাগ করে, তাই না ছোট সাহেব? তখন আয়ুষ বলছে, কিন্তু আমি তো তোমাকে কোনো কিছুই, তোমার স্বপ্ন কোনো কিছুই স্যাক্রিফাইস করতে বলছি না, ত্যাগ স্বীকার করতেও বলছি না, আমি শুধু বলছি যে অন্যের টাকায় আমরা কেন বিলাসিতা করব, যেখানে আমরা নিজেদের যোগ্যতায় আমরা নিজেদের সমস্তটুকু অর্জন করে নিতে পারি। মায়ের থেকে কেন আমরা সবকিছু নেব, যেখানে আমরা নিজেদের জীবন নিজেদের মতন করে কাটাবো ভেবেছি, নিজেরা নিজেদের পছন্দ মতন বিয়ে করে নিজেদের জীবন নিজেদের মতন কাটাবো ভেবেছি। তাহলে আজকে কেন তুমি এই ধরনের কথা বলছো? কেন তুমি মায়ের কাছে নিজেকে, আমাকে ছোট করে উকিলে নোটিশ পাঠিয়ে নিজেকে আরো নিচে নামাচ্ছ? তখন কুসুম বলছে, কিন্তু কিন্তু আমি তো সেটা চাইনি, আমি তো স্বেচ্ছায় ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে চাইনি, আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ওই গাঙ্গুলি বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে, সেই আঘাত, সেই অপমান আমি ভুলিনি। তখন আয়ুষ বলছে, কুসুম আমি বুঝতে পারছি যে তুমি যে খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছো, বা পরেও মা তোমাকে যেরকম কটু কথাগুলো বলেছেন, তার জন্য তুমি মায়ের ওপর রাগ করেছো, মায়ের ওপরে রাগ করে তুমি এই সমস্ত আচরণ দেখাচ্ছ, কিন্তু আমার ওপর একটু বিশ্বাস রাখো, আগামী কয়েক বছরের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে আমি তোমার সব দাবি দাওয়া স্বপ্ন পূরণ করবো, আমি তোমায় কথা দিচ্ছি। তার জন্য তোমাকে আমার ওপর একটু ভরসা রাখতে হবে। আমার ওপর তোমার ভরসা রাখলে ক্ষতি কি? তোমাকে তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তুমি যে খারাপ পথ অনুসরণ করে মায়ের সাথে যে খারাপ আচরণটা করেছো তার জন্য তোমায় মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। কি হলো কুসুম, দাঁড়িয়ে রইলে? তোমাকে কিন্তু মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতেই হবে। তুমি যে কাজটা করেছো সেটা অন্যায় কুসুম। আর তুমি শুধু একা নয়, আমরা দুজনে মিলে গিয়ে মায়ের কাছে ক্ষমা চাইবো, আমার বিশ্বাস মা আমাদের ক্ষমা করে দেবেন। তুমি দাঁড়িয়ে থেকো না। তুমি যেভাবে আমায় অন্ধকারে রেখে আমাকে ঠকিয়ে জালিয়াতি করে সই নিয়ে তুমি লিগাল নোটিশটা আমাদের বাড়িতে পাঠালে, আমাকে ঠকিয়ে উকিলের আমার সই নিয়ে যেভাবে আমাকে ঠকিয়ে আমার সই নিয়ে ওই লিগাল নোটিশটা আমার বাড়িতে পাঠিয়েছো, এই অপমানটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না কুসুম। চলো, তোমাকে মায়ের কাছে যেতেই হবে, গিয়ে ক্ষমা চাইতে হবে। এরপরেই দেখানো হচ্ছে যে মীনাক্ষী গাঙ্গুলি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে কার সাথে যেন দেখা করছে। তারপরেই দেখা গেল বাড়ির বাইরেই পেছন দিকে লুকিয়ে আছে সেই উকিল। মীনাক্ষী গাঙ্গুলি লুকিয়ে লুকিয়ে উকিলের সাথে দেখা করছে। তারপর উকিলকে বলছে যে, উকিল সাহেব, আপনি আমার জন্য একটি আইনি নোটিশ পাঠানোর ব্যবস্থা করুন। সম্পত্তি যখন দিদির নামে, তখন কে বলতে পারে যে দিদি তার ওই সম্পত্তি তার ওই দুই ছেলের নামে লিখে দিল? আর আমার স্বামী যা ভেড়া, সে তো মুখ ফুটে কিছুই বলবে না। আর ওই দুই ছেলে তাদের দয়া করে কাকাইকে হয়তো বাড়িতে কাজের লোক হিসেবে রাখবে, কিন্তু আমাকে তো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। ওরে বাপরে, এত কিছু হওয়ার আগে আমি নিজের প্রাপ্যটুকু নিজেই আদায় করে নেব। সম্পত্তির যখন ভাগ হচ্ছে, ওই কাজের মেয়ে কুসুম যখন সম্পত্তির ভাগ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তখন উকিলবাবু আপনাকেও আমার সঙ্গে মিলে আপনাকে আমার হয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে আইনি নোটিশ পাঠাতে হবে আমার সম্পত্তির ভাগ চেয়ে। উকিলবাবু, এর আগে আমি আপনাকে অনেক দামি পরামর্শ নেওয়ার জন্য অনেক টাকা দিয়েছি, আপনাকে কত মালদার ক্লায়েন্ট জোগাড় করে দিয়েছি, আপনি তার বদলে আমাকে এত বছরে কোনোদিনও আমার সম্পত্তি পাইয়ে দেওয়ার বুদ্ধিটুকু আমাকে দেননি। আজকে যে বুদ্ধিটা কুসুম দিল। তখন উকিলবাবু বলছে, আমি উকিল হয়ে আপনাকে এইসব বুদ্ধি দিতে পারি না। কুসুম নামক মেয়েটি বুদ্ধি করে তার সম্পত্তি শ্বশুরবাড়ি থেকে আদায় করে নিতে চাইছে। আপনি এতদিন ধরে এই সম্পত্তি আদায় করেননি কেন, সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, তবে এখন আমি উকিল হিসেবে আপনাকে সাহায্য করতে পারি। কুসুম ম্যাডামের মাথায় সম্পত্তি দাবি করার বুদ্ধি এসেছে, আপনিও সেই বুদ্ধিটি এখন থেকে প্রয়োগ করুন। আমি আপনার জন্য আইনি নোটিশ পাঠাবো, যাতে আপনিও যাতে গাঙ্গুলি বাড়ির ছোট বউ হিসেবে গাঙ্গুলি বাড়ির সম্পত্তির অংশ পেতে পারেন।
তখন মীনাক্ষী গাঙ্গুলি বলছে, এত দেরিতে এইসব বুদ্ধিগুলো এলে হবে? এতদিন ধরে আমি আপনি ভ্যারেন্ডা বাজাচ্ছিলাম, চলুন চলুন এক্ষুনি এক্ষুনি আমার হয়ে সম্পত্তির ভাগ চেয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে আইনি নোটিশ পাঠাবার ব্যবস্থা করুন, এক্ষুনি। কারণ আমাকেও আমার ভাগটা বুঝে নিতে হবে। কাজের মেয়ে কুসুম সমস্ত সম্পত্তি হাতিয়ে নিল, আমাকে তো এবার আমার ভাগটা বুঝে নিতেই হবে। বলে মীনাক্ষী আর উকিলবাবু দুজনে যে যার নিজের কাজে চলে গেল। এদিকে দেখাচ্ছে আয়ুষ কুসুমের হাত ধরে টানতে টানতে কুসুমকে নিয়ে যাচ্ছে, বাগান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর বলছে, আজকে তোমাকে মায়ের কাছে ক্ষমা চাইতেই হবে। তুমি যদি আমাকে এক ফোঁটাও ভালোবেসে থাকো, তাহলে তোমাকে আজকে মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। কুসুম জোর করে তখন হাতটা ছিনিয়ে নিল। তখন কুসুম বলল, আপনাকে আমি শেষবারের মতন বলে দিলাম, দেবী মায়ের কাছে আমি কোনোদিনও ক্ষমা চাইবো না। আমি তো কোনো ভুল করিনি, তাহলে আমি কেন অকারণে দেবী মার কাছে ক্ষমা চাইবো? আয়ুষ বলছে, অকারণে? তোমার কি মনে হচ্ছে যে আমি অকারণে তোমাকে আমার মায়ের কাছে ক্ষমা চাইতে বলছি? তখন কুসুম বলছে, হ্যাঁ, আপনি এবং আপনার মা দুজনেই দুজনেই আমাকে কি মনে করেছে বলবেন? আপনি এবং আপনার মা নিজেদেরকে কি মনে করেন বলুন তো? আমি গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে বলে আপনারা মনে করেন যে আমি আপনাদের সব হুকুম সব আদেশ মাথা পেতে নেব? গরিব হওয়াটাই কি আমার অপরাধ? আর তা যদি না হয়, তাহলে আমি দেবী মায়ের কাছে কোনোদিনও ক্ষমা চাইবো না, কারণ আমি কোনো ভুল কাজ করিনি। সেদিন আমাকে আপনি বাধা দিয়েছিলেন বলে আমি সেদিন বলতে পারিনি, কিন্তু আজকে আমি বলছি, ক্ষমা যদি কারোকে চাইতেই হয়, তাহলে দেবী মাকে চাইতে হবে, আমাকে নয়। তখন আয়ুষ বলছে, হ্যাভ ইউ লস্ট ইট কুসুম? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি বলছো তুমি? মা কোনোদিনই তোমার কাছে ক্ষমা চাইবে না কুসুম। কোন সাহসে বললে যে তুমি মা তোমার কাছ থেকে ক্ষমা চাইবে? মা এমন কিছু কাজ করেনি যে মা তোমার কাছ থেকে ক্ষমা চাইবে। কুসুম বলছে, সত্যি কথা বলার সাহস আমার তখনও ছিল, আজও রয়েছে, ভবিষ্যতেও থাকবে। আগের থেকে আমার এখন চোখ খুলে গেছে। আপনারা সবাই অত্যন্ত চালাক, আপনাদের সবার চালাকি আমি ধরে ফেলেছি। সবাই যে ভালো মানুষ হওয়ার মুখোশটা পড়েছিলেন, সেটা টেনে আমি খুলে ফেলেছি। আপনারা সবাই আমার সাথে চালাকি করেছেন, সবাই করেছেন। বড় সাহেব, দেবী মা, বড় সাহেব, ঈশান, অনুশ্রী, এমনকি আপনিও, আর জানি আপনি এটা মানতে চাইবেন না, এমনকি আপনিও আমার সাথে অনেক অনেক ভালোবাসার অভিনয় করে গেছেন, আমার সাথে চালাকি করেছেন, আমার সাথে ভালোবাসার অভিনয় করে গেছেন, আপনারা আমাকে ভালোবাসার মিথ্যা নাটক করে গেছেন, কিন্তু কেউই আপনারা আমাকে ভালোবাসা দেননি, আপনারা মন থেকে আমাকে কেউ ভালোবাসেননি। আপনারা সবাই আমাকে গরিব ঘরের অসহায় কাজের মেয়ে হিসেবে দেখেছেন। তাই তো আপনারা সবাই আপনাদের ইশারায় আমাকে নাচাতে চেয়েছেন, যাতে আপনাদের ইশারায় আমি উঠি, আপনাদের ইশারায় আমি নাচি, আপনাদের ইশারায় আমি বসি। আপনাদের যখন যে কাজ করানোর হয়, আপনারা সেই কাজ আমাকে দিয়ে করিয়ে নেন। আপনাদের প্রত্যেকটা কথাই আমি আদেশ মনে করে সমস্ত কাজ করেছি। আপনারা সেই থেকে ভেবে এসছেন যে আপনাদের সব কথাই আমি মাথা পেতে মেনে নেব, আপনাদের হাতের পুতুল হয়ে থাকবো। আপনারা আমাকে নিজেদের হাতের পুতুল, কাজের লোক ছাড়া আর কিছুই মনে করেন না। আয়ুষ তখন বলছে, তুমি কি ভাবছো কুসুম, যে আমরা তোমাকে ইউজ করেছি? তুমি এসব কি কথা বলছো? আমরা তোমাকে আমাদের ইশারায় নাচানোর চেষ্টা করেছি? কুসুম বলছে, হ্যাঁ করেছেন, আপনারা সবাই মিলে তাই করেছেন। আপনারা যখন যেটা করতে বলেছেন তখনই আমি তাই করেছি। আপনাদের সব কথা আমি মেনে চলেছি, তখন তো আমি খুব ভালো ছিলাম। আর যখনই আমি নিজের জন্য কিছু চাইলাম, তখনই আমি খারাপ হয়ে গেলাম। দেবীমা তো সহ্যই করতে পারছেন না যে কাজের মেয়ে থেকে আমি ওনার বাড়ির বড় বউ হয়ে গেলাম। উনি তো মানতেই পারছেন না। তাহলে এটাই প্রমাণ হয়ে যায় যে ছোট সাহেব, দেবীমার কাছে আমি কাজের লোক কুসুমের মূল্য অনেক। কাজের লোক কুসুম হিসেবে আমার মূল্য আছে, কিন্তু মানুষ কুসুম হিসেবে আমার কোনো মূল্য নেই। আর আপনার তো মনে হয় আপনার কোনো ভালোবাসাই, আপনার কি মনে হয় যে আপনার ভালোবাসাই আমার কাছে যথেষ্ট? আপনি আমার ওপর দয়া করে আমাকে বিয়ে করেছেন, আমাকে বউয়ের সম্মান দিয়েছেন, তাই আমার উপর আপনার সবচেয়ে বেশি অধিকার। আমার মুখটুকুই নেই যে আপনার কাছে কোনো কিছু চাইবো। কখনো ভেবে দেখেছেন যে আপনাকে বিয়ে করে আমি জীবনে কি পেয়েছি? কিচ্ছু না। অনুশ্রীকে দেখুন, অনুশ্রী শান সাহেবকে বিয়ে করে কত ভালোভাবে জীবন কাটাচ্ছে, খুব ভালো স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছে। ও তো গ্রামের মেয়ে, ও যে পরিবেশে বড় হয়েছে আর আমি যে পরিবেশে বড় হয়েছি, তার সঙ্গে খুব একটা পার্থক্য নেই। হ্যাঁ, পার্থক্য এটুকুই যে ও পড়াশোনা শিখেছে, কিন্তু শুধু আমিও তো পড়াশোনা শিখেছি। হ্যাঁ, অনুশ্রীর মতো আমি এতটা উচ্চশিক্ষিত
শিক্ষিত নই, কিন্তু তা বলে বাড়ির বউ হিসেবে দেবীমা অনুশ্রীকে মেনে নিল, আর আমায় কিছুতেই বাড়ির বউ হিসেবে উনি মানলেন না কেন? আমাদের দুজনের মধ্যে এত ফারাক কেন? আমাদের দুজনকে, আর আমি আপনাকে বিয়ে করার পর ছোট সাহেব আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে গাঙ্গুলি বাড়ি থেকে বের করে দেওয়া হলো, রাস্তায় বার করে দেওয়া হলো, কোম্পানির থাকা অফিস ঘরে, কোম্পানির গেস্ট হাউস থেকে আমাদেরকে বার করে দেওয়া হলো। এমনকি ঠাম্মার বাড়িতে যখন আশ্রিত ছিলাম সেখানেও আমাদেরকে প্রচণ্ড কটু কথা শুনতে হয়েছে। আমরা বাড়ির বাইরে থাকতাম, ঘুরে ঘুরে কাজ করতাম, সেটাই দেবী মায়ের আনন্দ। আর আজও বাড়ির মধ্যে ডেকে এনেও উনি আমাদেরকে অপমানিত করেছেন। উনি সারা জীবনের জন্য ওনার গাঙ্গুলি বাড়িতে আমাদেরকে স্থান দেননি। আয়ুষ তখন বলছে, বাইরে আমরা কষ্ট করে থাকবো, বাড়ি থেকে কোনো সাহায্য নেব না, এরকমই তো আমরা দুজন ঠিক করেছিলাম। তখন কুসুম বলছে, হ্যাঁ, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে দেবীমা একদিন আমাদের মেনে নেবে। কিন্তু আমি কালকে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ওই বাড়িতে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমি কি অনুভব করলাম আপনি জানতে চাননি একবারও ছোট সাহেব? ওখানে গিয়ে আমি আমার শ্বশুর বাড়ির লোকেদের কাছে দাঁড়ানোর সাহসটুকু পেলাম না, আমায় কাজের লোকেদের সঙ্গে গিয়ে দাঁড়াতে হলো। তখন আয়ুষ মনে করে দেখলো, হ্যাঁ, কুসুম সেখানে গাঙ্গুলি বাড়িতে গিয়ে গতকাল কাজের লোকেদের সঙ্গে গিয়ে দাঁড়িয়েছে। তখন আরও কুসুম বলল যে, জানেন, আমাকে কাজের লোকেদের সঙ্গে দাঁড়াতে হলো গাঙ্গুলি বাড়িতে গিয়ে, কারণ শ্বশুরবাড়ির কেউ আমাকে বসতেটুকু, বসার চেয়ারটুকু দেয়নি, আমাকে শ্বশুরবাড়ির কেউ বসার অনুমতিটুকু দেননি পরিবারের সবার সঙ্গে। আর ছোট ম্যাডাম উনি তো আমাকে যা তা বলে অপমান করেছেন, অথচ কেউ কোনো বাধা দিল না। যে মানুষটার জন্য আমার নিজের শ্বশুরবাড়িতে আমাকে বাইরের লোক হিসেবে থাকতে হয়, যে মানুষটার জন্য নিজের শ্বশুরবাড়িতে আমাকে সিটিয়ে থাকতে হয়, সেই মানুষটার কাছে আমি ক্ষমা চাইবো না, তাকে বরঞ্চ আমার কাছে ক্ষমা চাইতে হবে। আয়ুষ বলছে, অসম্ভব কুসুম, আমি আমার মাকে কিছুতেই ক্ষমা চাইতে দেব না, সেই অধিকারটাই কুসুম তোমাকে। আয়ুষ তখন বলছে, অসম্ভব, আমি আমার মাকে কিছুতেই তোমার কাছে ক্ষমা চাইতে দেব না। তখন কুসুম বলছে, তাহলে আমাকেও বলবেন না কোনোদিন দেবীমার কাছে ক্ষমা চাইতে, সেই অধিকারটুকু আপনার নেই ছোট সাহেব। আমি গাঙ্গুলি বাড়ির বড় বউ, গাঙ্গুলি বাড়ির বড় ছেলের স্ত্রী হিসেবে আমার বাড়ির সব কিছু নিয়ম মেনে গাঙ্গুলি বাড়িতে আপনি সসম্মানে বাড়ির বউ হিসেবে নিয়ে যাবেন, কারণ আপনি আমাকে স্ত্রী হিসেবে সকলের সামনে মর্যাদা দিয়েছেন, বিয়ে করেছেন। আর বাড়ির পাশাপাশি, সকলের পাশাপাশি আমিও গাঙ্গুলি বাড়ির বড় বউ, তাই ছোট সাহেব আপনারই উচিত গাঙ্গুলি বাড়ির সমস্ত সম্পত্তি, বড় বউয়ের অধিকার আমাকে পাইয়ে দেওয়া। আর বাবার পাশাপাশি আমিও কিন্তু এই বাড়ির লোকেদের জন্য অনেক কিছু করেছি, তাও দেবীমা আমাকে বাড়ির বড় বউ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না, তাহলে সেটা ওনার অপরাধ, ওনার ঔদ্ধত্য আর ওনার অহংকার। তখন আয়ুষ বলছে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কুসুম, ভেবেচিন্তে কথা বলো, মা আমাদের গুরুজন। কুসুম, মায়ের বিরুদ্ধে এইভাবে বিষ উগড়ে দিও না কুসুম। তখন কুসুম বলছে, আমি কারোর বিরুদ্ধে বিষ ওগড়াচ্ছি না। গুরুজনরা ছোটদের যদি যা না তাই বলে অপমান করে, ছোটদেরকে ভুল পথে নিয়ে যায়, ছোটদেরকে ঘর থেকে বার করে দিয়ে রাস্তায় মরার জন্য ফেলে রেখে যায়, তাহলে আমি কিছুতেই সেই গুরুজনদেরকে মানতে পারবো না। দেবীমা আমাদের জন্য যা করেছেন, দেবীমা আমাদেরকে যা অপমান করেছে, সারা জীবনে আমাকে কেউ এভাবে অপমান করেনি, তাও আমি দেবীমাকে শ্রদ্ধা ভক্তি করি, আমি অনেক কিছু সহ্য করেছি। কিন্তু আর কতদিন ছোট সাহেব, আর কতদিন আমরা এই সমস্ত গাঙ্গুলি বাড়ির অপমান অত্যাচার সহ্য করব? এবার দেখাচ্ছে গাঙ্গুলি বাড়ির সবাই ডাইনিং টেবিলে, ড্রয়িং রুমে বসে আছে। তখন রাজ বলছে যে, জানো ইন্দ্রাণী, কুসুম আর আয়ুষ মনে হয় আমাদের এই আইনি নোটিশটা পাঠায়নি। আমি কাল আয়ুষকে জিজ্ঞাসা করেছিলাম, আয়ুষের অফিসে গিয়ে আয়ুষের সঙ্গে দেখা করেছিলাম। আয়ুষ তো একদম আকাশ থেকে পড়লো। আয়ুষ তো বলল, আয়ুষ এ ধরনের কোনো লিগাল নোটিশ আমাদেরকে পাঠায়নি। তখন অনুশ্রী চুপ। ঈশান বলছে, হ্যাঁ মা, আমারও মনে হচ্ছে যে যে ভাইদা সারা জীবন তোমার প্রত্যেকটা কথা মেনে এসছে, তোমার কাছ থেকে কোনোদিন মুখ ফুটে কিছু চায়নি, শুধু তোমার পাশে সব ব্যাপারে থেকে এসছে, কিন্তু কোনোদিন তোমার কাছ থেকে কোনো কিছু দাবি করেনি।
আমার মনে হচ্ছে যে আমাদের সমস্ত প্রবলেম মিটে গেছে। এই আনন্দ করে আমাদের জীবন উপভোগ করার সময় আনন্দ করে আমরা এখন টাইম স্পেন্ড করব, এইটা কারো সহ্য হচ্ছে না। কেউ বা কারা আমাদের আর ভাইদাদের সম্পর্কের মধ্যে পাঁচিল তোলার চেষ্টা করছে। তখন রাজ বলছে, ঈশানের সঙ্গে আমিও একমত। আমারও মনে হচ্ছে যে কোনো থার্ড পার্সন আয়ুষ কুসুমের সঙ্গে আমাদের দূরত্বটা বাড়িয়ে সিচুয়েশন আরো ওয়ার্স্ট করার চেষ্টা করেছে, কিন্তু সেই ব্যক্তিটি কে কিছুতেই আমি বুঝতে পারছি না। তখন অনুশ্রী কুসুমের কথা মনে করে ভাবলো যে অনুশ্রী যখন কুসুমকে জিজ্ঞেস করেছিল কুসুম আর ভাইদা কি সত্যি এইরকম লিগাল নোটিশ পাঠিয়েছে, তখন কুসুম মুখের ওপর অনুশ্রীকে বলল, হ্যাঁ, আমি আর আমার স্বামী আয়ুষ্মান গাঙ্গুলি সম্পত্তির অধিকার চেয়ে গাঙ্গুলি বাড়িতে নিজেদের সম্পত্তির অধিকারের জন্য আইনি নোটিশ পাঠিয়েছি। কিন্তু অনুশ্রী ভাইদার কুসুমকে এতই ভালোবাসে যে অনুশ্রী চুপ করে রইল কিছুটা ভেবে। তারপরে অনুশ্রী বলল, মণি, আমার মনে হচ্ছে যে তুমি খোলাখুলি ভাইদার কুসুমের সঙ্গে এ ব্যাপারে কথা বলো, তাহলেই সব কনফিউশন দূর হয়ে যাবে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলল, কনফিউশন না, কোনো কনফিউশন নেই, ওইটা আমি শিওর, আমি আমার ছেলের হাতের লেখা চিনি, তাই জন্য আমি বলছি যে আমি শিওর যে ওটা আয়ুষেরই হাতের লেখা। কিন্তু আয়ুষ সরাসরি আমার থেকে না চেয়ে উকিলের আইনি নোটিশ আমাকে পাঠালো সম্পত্তির জন্য। কে বা কার কথায় কে আয়ুষকে জোর করেছে যে আয়ুষ এইভাবে আমাকে অপমান করে উকিলের নোটিশ পাঠালো, আর কেনই বা পাঠালো সেটা তো আমাকে জানতে হবে। তখন ঈশান বলছে, না মা, তোমার কোথাও ভুল হচ্ছে, এখন এআই দিয়ে সই জাল করে সব কিছুই করা যায়। আমার মনে হয় না ভাইদা কোনোদিন এই ধরনের কাজ করবে, ভাইদার সই নকল করে কেউ আমাদের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে, বাহ, তোমরা আয়ুষ আর কুসুমের বিশ্বাসঘাতকতাটা ভুলে গেলে? আয়ুষ আর কুসুম যেভাবে ছলচাতুরি করে নিজেরা বিয়ে করলো, তারপর আমাকে প্রণাম জানিয়ে কায়দা করে আমার আশীর্বাদটুকুও নিয়ে নিজেদের বিয়েটা সার্থক করলো। আয়ুষ আর কুসুম যেভাবে বিয়ে করলো অথচ আমাকে না জানিয়ে আমাকে ঠকিয়ে ওরা যেভাবে তারপরও দীর্ঘদিন স্বামী স্ত্রী হিসেবে বসবাস করলো, এত কিছু অভিনয় করার পর আমি ভেবে নিতেই পারি যে আয়ুষ আর কুসুম ইচ্ছে করে তাদের সম্পত্তির দাবি করার জন্য আইনি নোটিশ উকিলকে দিয়ে পাঠিয়েছে। ওরা পারে না এমন কিছু নেই, ওরা একবার যখন বিয়ে নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে ওরা সব কিছু নিয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে, এটা আমার দৃঢ় বিশ্বাস, ইন্দ্রাণী বলল। তখন হঠাৎ করে উকিলবাবু এসে হাজির। উকিলবাবু বলছে, উকিলকে দেখে তো বাড়ির সবাই অবাক যে আপনি আবার এখানে। তখন উকিলবাবু বলছেন যে আমার আর একজন ক্লায়েন্ট আছেন যিনি বাড়ি ব্যবসা সংক্রান্ত সম্পত্তির সমস্ত অধিকার ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে দাবি করছেন। তখন সবাই অবাক, দ্বিতীয় ক্লায়েন্ট আবার এলো কোত্থেকে, সে আবার কে? তখন দেখাচ্ছে যে সকলে উকিলবাবু দেখাচ্ছেন, ওই দেখুন দেখাচ্ছে সিঁড়ি দিয়ে মীনাক্ষী গাঙ্গুলি নেমে আসছে, একটা কালো চশমা পরে, অবিকল ইন্দ্রাণী গাঙ্গুলির মতন সেজে আর একটা কালো চশমা পরে। আর তখন পেছন থেকে গান হচ্ছে, কালা চশমা জস্তায়ে জস্তায়ে গোরি মুখড়ে পে, কালা চশমা জস্তায়ে গোরি মুখড়ে পে বলে খুব মীনাক্ষী গাঙ্গুলি নাচতে নাচতে চোখে চশমা পরে এসে ঢং করে সোফার মধ্যে এসে বসলো। তখন রাজ বলছে, এটা আবার নতুন কি নাটক শুরু করলে মীনাক্ষী? তখন মীনাক্ষী গাঙ্গুলি বলছে, এখন তো কিছুই নাটক শুরু করিনি দাদা, নাটক তো এবারে শুরু করব। কি হলো উকিলবাবু, আপনি হাতে খামটা নিয়ে পুতুলের মতন দাঁড়িয়ে আছেন কেন? খামটা খুলে আইনি নোটিশটা দিদির হাতে দিন, যাতে দিদি বুঝতে পারে যে কাজের মেয়ে কুসুম যদি সম্পত্তির অংশ বাড়ির বউ হিসেবে দাবি করতে পারে, তাহলে এই বাড়ির বউ মীনাক্ষী গাঙ্গুলিও বাড়ির অংশীদার হিসেবে এই গাঙ্গুলি বাড়ির সমস্ত অংশ, গাঙ্গুলি বাড়ির উত্তরাধিকারীর অংশ, গাঙ্গুলি বাড়ির সম্পত্তি দাবি করতে পারে। হ্যাঁ দিদি, এই নিন নোটিশটা বলতে উকিলবাবু ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে নোটিশটা দেওয়ার আগেই ঈশান নোটিশটা নিয়ে দাঁড়িয়ে রইল।
তারপরে মীনাক্ষী গাঙ্গুলি বলল, দিদি তোমার এত বড় বিজনেস, গাঙ্গুলি বাড়ির এত বড় বাড়ি গাড়ি বিজনেস, গাঙ্গুলিদের এত বড় সম্পত্তি, এত বড় এম্পায়ার, এত বড় সাম্রাজ্য, এটা তো তোমার একার হতে পারে না, তাই না? এখানে সবারই সমান ভাগ আছে, শুধু তুমি আমার অংশটুকু দিয়ে দিলেই হবে। আবার এদিকে দেখাচ্ছে যে কুসুম তখন বলছে, ছোট সাহেব আপনার এটা কখনো মনে হয়নি না যে দেবী মা আমাদের অপমান করেন, কিন্তু আবার আমাদের থেকে সুযোগ সুবিধাটুকুও আদায় করে নিতে বলেন না? তাই আপনাকে আমাকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়ার পরেও যখন বড় সাহেব অসুস্থ হলেন তখন নিজের স্বার্থে আবার আমাদেরকে ডেকে নিলেন। যখন ব্রতটা করতে পারলেন না তখন আবার আমাকে দিয়ে ব্রতটা করালেন। আমিও ব্রতটা করলাম, কারণ আমি ব্রতটা করার মাধ্যমে ভাবলাম যে এবার বোধহয় আমি আমার প্রাপ্য সম্মান, মর্যাদা, ঐশ্বর্য সবকিছু গাঙ্গুলি বাড়ি থেকে পাবো। তখন আয়ুষ বলছে, তার মানে তুমি মন থেকে বাবার জন্য ব্রতটা করনি, তুমি ব্রতটা করেছো গাঙ্গুলি বাড়ির ঐশ্বর্য, সম্পত্তি এগুলো সব পাওয়ার জন্য, হাতানোর জন্য। তখন কুসুম বলছে, হ্যাঁ, গাঙ্গুলি বাড়ির ঐশ্বর্য, সম্মান, মর্যাদা, বউয়ের অধিকার পাওয়ার জন্য, কিন্তু তার সাথে আমি বড়বাবুর ভালো চেয়েও ব্রতটা করেছি। অবশ্যই বড়বাবুর ভালো চেয়েও আমি সকলের ভালো চাই, সকলের ভালো চেয়ে আমি ব্রতটা করেছি। হ্যাঁ, আমি চাই যে গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে আমাকে সেই অধিকারটুকু দিক, আমাকে সমস্ত সম্পত্তির উত্তরাধিকার করুক, আমাকে গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে যা যা পাওয়া দরকার প্রত্যেকের বউ হিসেবে আমাকে সেই অধিকারগুলো সবাই মিলে দিক। আমি কুসুম গাঙ্গুলি, আমি শুধু সেটুকুই চাই। আমি তখন আয়ুষ বলছে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে কুসুম তোমার মুখ দিয়ে কথাগুলো বেরোচ্ছে। তুমি মায়ের বিরুদ্ধে এমন কথা বলেছো। তুমি তো এর আগেই কথা দিয়েছিলে আমাকে যে মা আর তোমার মধ্যে যদি কাউকে বাঁচতে হয় আমি যেন মায়ের পাশে এসে দাঁড়াই, মায়ের হয়ে কথা বলি। তাহলে আজকে তোমার সেই কথার কি হলো কুসুম? তুমি তো সবসময় বলেছো যে আমি যেন মা আর তোমার মধ্যে মাকে বেছে নিই, মায়ের পাশে দাঁড়াই। তাহলে তোমার আজকে কি হলো? তোমার কি এটা নাটক শুরু হলো? তাহলে কি তখন তুমি নাটক করেছিলে আমাকে বিয়ে করার জন্য, না এখন তুমি নাটক করছো ইচ্ছে করে আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য? বলো তো কোনটা তোমার নাটক, কোনটা তোমার আসল রূপ? তখন কুসুম বলছে, আমি বোকা ছিলাম ছোট সাহেব, তখন আমি বোকা ছিলাম, কিন্তু এখন আর আমি বোকা নেই। আমি ভেবেছিলাম যে দেবী মাকে পটিয়ে গাঙ্গুলি বাড়ির সমস্ত সম্পত্তি আমার নিজের কবজায় আনবো, কিন্তু দেখছি গাঙ্গুলি বাড়ির সমস্ত সম্পত্তি তো আমার হাতে এলোই না, উল্টে দেবী মাও আমাকে মানলেন না। আমি আর কোনো দিন গাঙ্গুলি বাড়ির কোনো লোকের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি কোনো দিন আর গাঙ্গুলি বাড়িতে যেতে চাই না, এমনকি গাঙ্গুলি বাড়ির কারোর মুখও আমি আর দেখতে চাই না, এমনকি দেবীমার মুখও আমি আর দেখতে চাই না। আমি চাই যে আমার সমস্ত সম্পত্তির অধিকার আমি যেন পাই। আমি গাঙ্গুলি বাড়ির বউ হিসেবে সমস্ত সম্পত্তির অধিকার একবার পেয়ে যাই, তাহলেই আমি শান্ত হব। আর ভুলে যাবেন না, আপনার আর আমার মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে শুধুমাত্র আপনার মায়ের জন্য। আপনার মায়ের জন্য আপনি আমাকে একবার গায়ে হাত তুলতে গেছিলেন, গায়ে হাত পর্যন্ত তুলতে গেছিলেন। তখন আয়ুষ মনে করছে, হ্যাঁ, যে কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলিকে অপমান করায়, আয়ুষ কুসুমকে মারতে উদ্যত হয়েছিল, তখন ইন্দ্রাণী আয়ুষকে আটকেছিল। আবার কুসুম বলছে যে আপনি জেনে রাখবেন যে আমার আর আপনার মধ্যে, আমার আর আমার স্বামীর মধ্যে দূরত্ব তৈরি করছে না, মানে শুধুই আপনার মা একটি অত্যন্ত অহংকারী, বদমেজাজি মহিলা, একদম দজ্জাল শাশুড়ি। উনি উনি ছেলে আর ছেলের বউয়ের মধ্যে দূরত্ব তৈরি করছে, আপনার সাথে আমার একটা অদ্ভুত দূরত্ব তৈরি করছেন। আপনি কি সারা জীবন মায়ের ছেলে হয়ে থাকবেন, মায়ের ছেলে হয়ে মায়ের আঁচলেই বাঁধা থাকবেন, নাকি স্বামী হয়ে নিজের স্ত্রীর পাশেও দাঁড়াবেন? আমি আপনাকে দেখে খুব অবাক হচ্ছি ছোট সাহেব, আপনি এত বড় একটা কোম্পানি চালাতেন, এখনো তো আপনি মায়ের আঁচল ছেড়ে বেরোতেই পারলেন না, সারা জীবন শুধু মা 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 করে যাচ্ছেন। নিজের স্ত্রীর কি কোনো মর্যাদা নেই আপনার কাছে? তখন আয়ুষ তো পুরো অবাক হয়ে কুসুমের দিকে দেখছে। কুসুম বলছে, আপনি যদি আমাকে ভালোবাসেন, আমাকে প্রকৃত আপনার স্ত্রী মনে করেন, তাহলে এক্ষুনি আপনি আমার সাথে সহমত হবেন এবং গাঙ্গুলি বাড়ি থেকে আপনি আয়ুষ্মান গাঙ্গুলি আপনার বড় ছেলে হিসেবে সমস্ত গাঙ্গুলি বাড়ির সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্ত গাঙ্গুলি বাড়ির সম্পত্তি আপনি নিজের নামে করে নেবেন। আমি চাই আমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকি, তাই আমি চাই আপনি গাঙ্গুলি বাড়ি থেকে আপনার সমস্ত সম্পত্তির অধিকার ভাগ নিয়ে নিন এবং
উকিলের এই আইনি নোটিশে আপনি গাঙ্গুলি বাড়ির সমস্ত অধিকার সম্পত্তি নিয়ে আমাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখুন। এটাই হলো আজকের কুসুমের এপিসোড। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এভাবেই সাথে থাকুন। আমার সৈনিক দিশাকে সাবস্ক্রাইব করে বেশি করে শেয়ার করে দিন। সৈনিক দিশাকে আমার সোহিনী দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।